উফ, একটু সরে বসুন না। এমনিতে এই গরমে লোকাল বাসের ঠাসাঠাসি, তার উপর পাশে আপনি একগাদা কাপড় পরে বসে আছেন। বলি, আপনি সুস্থ তো, নাকি মাথায় কোনো গন্ডগোল আছে? না হলে এই গরমে মানুষ এমন প্যাকেট হয়ে বের হয়? ধুর, কাকে কি বলছি। এই আন্টির বোধহয় মাথার সাথে সাথে কানটাও গেছে। এসব বলতে বলতেই রাত্রি অনুভব করলে একটা শক্ত হাত এই ভিড়ের সুযোগ নিচ্ছে। সেই শক্ত হাতটা কখনো রাত্রির পিঠ তো কখনো কোমর ছোঁয়ার চেষ্টা করছে। এবার রাত্রি দারুণ রেগে গেল। গলার স্কার্ফটা খুলে গায়ে পেঁচাতে পেঁচাতে একরকম চিল্লিয়েই বলল, বলছি কি আন্টি, ওদিকে একটু সরে বসুন না। মহিলাটি যেন হঠাৎ কারো আওয়াজ শুনে স্তম্ভিত ফিরে পেল। সালাম দিয়ে খুব বিনীত কণ্ঠে পাশের মেয়েটির কাছে ক্ষমা চাইতে লাগলো। মহিলাটি যথাসম্ভব সরে গিয়ে পাশের মেয়েটিকে জায়গা দেওয়ার চেষ্টা করলো। মহিলাটি খেয়াল করলো পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও পাশে থাকা মেয়েটা যেন বসে স্বস্তি পাচ্ছে না। জিন্স, লং কামিজ আর স্কার্ফের সাধারণ সাজের মেয়েটার হাতে একটা অ্যাপ্রন আর একটা প্রেশার মাপার যন্ত্র দেখে মহিলাটির বুঝতে অসুবিধা হলো না যে পাশের মেয়েটা ডাক্তারি লাইনের। হঠাৎ মহিলাটির নজর গেল আসন দুটির মধ্যে জোড়ার অংশটাতে। একটা পুরুষালী হাতের অবয়ব দেখা যাচ্ছে। সম্ভবত এটাই পাশের মেয়েটির অস্বস্তির কারণ। মহিলাটি তার সাইড ব্যাগটা উক্ত জায়গায় রেখে সেই ক্ষিপ্ত হাতটির কামুক স্পর্শ এবং মেয়েটির মধ্যে এক প্রতিবন্ধক তৈরি করে দিল। রাত্রি এতক্ষণ বোঝার চেষ্টা করছিল যে এই মহিলা কি করছে। যখন বুঝতে পারল, এক স্বস্তির নিঃশ্বাস নিল ও। মহিলাটি রাত্রিকে উদ্দেশ্য করে পুনরায় বলতে লাগলো, আমি বেখেয়ালে আপনাকে কষ্ট দিয়ে ফেলেছি, আমাকে আপনি ক্ষমা করে দিন। দয়া করে মনের মধ্যে আমার প্রতি কোনো অভিযোগ রাখবেন না। রাত্রি এবার বেশ অবাক হলো। প্রথমত, পাশের ওনার কণ্ঠ শুনে মনে হচ্ছে উনি বয়স্ক নন, কোনো তরুণী। দ্বিতীয়ত, উনি এমনভাবে কথা বলছেন মনে হচ্ছে এখানে কোনো গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে, আর টিচার ওনার কণ্ঠ শুনে ফেললেই শাস্তি নিশ্চিত। তৃতীয়ত, উনি বারবার এমন বিনয়ের সাথে ক্ষমা কেন চাইছে? রাত্রি বুঝতে পারছে না। লোকাল যানবাহনে এসব তো খুব সাধারণ আর তুচ্ছ ব্যাপার, যেখানে মানুষ পড়ে যেয়ে পিষে গেলেও কেউ খবর রাখে না। সেখানে উনি সামান্য বেখেয়াল হওয়াতে এমনভাবে ক্ষমা চাইছেন মনে হচ্ছে উনি ভুলে রাত্রিকে চড় দিয়ে ফেলেছেন। এই যে শুনছেন, আপনি কি আমায় ক্ষমা করেছেন? দয়া করে জবাব দিন। মহিলার মুখটা দেখা যাচ্ছে না, এমনভাবে মুখটা ঢেকে রেখেছে যে চোখটাও খুব কাছ থেকে না খেয়াল করলে বোঝা যাবে না, তাও আবার চশমা দিয়ে ঢাকা। এই যে শুনছেন, খুব কাছে বসে থাকায় মহিলাটির নীল চোখের দিকে তাকিয়ে সব আকাশ কুসুম ভাবতে ভাবতে রাত্রি খেই হারিয়ে ফেলেছিল। মহিলাটি রাত্রির হাত ধরে ঝাঁকুনি দেওয়াতে চমকে রাত্রি সোজা হয়ে বসলো। মহিলাটি আবার বলতে শুরু করলো, বললেন না যে আপনি আমায় ক্ষমা করেছেন তো? একই কথা বারবার শুনতে শুনতে এবার রাত্রির ছোট্ট মুখখানা বিরক্তিতে ভরে উঠল। ফাঁসির আসামিও মনে হয় এতবার প্রাণ ভিক্ষা চায় না যতবার উনি ক্ষমা চাচ্ছেন। কুচকানো মুখটা নিয়ে রাত্রি বলল, হ্যাঁ হ্যাঁ, ক্ষমা করে দিয়েছি, এবার একটু পেছনে কাত হয়ে বসুন তো, জানালা দিয়ে হাওয়া আসতে দিন। রাত্রি এতটা রাগী আর বদমেজাজি না হলেও এই গরমে আর ভিড়ে ওর বিনয় কার্যক্ষমতা হারিয়ে ফেলায় ওকে এই রূপ ধারণ করতে হয়েছে। তার উপর আশেপাশের কয়েক জোড়া চোখ থেকে যেন অদৃশ্য লালা ঝরছে। সবকিছু কেমন অসহ্য লাগছে রাত্রির। হঠাৎ খেয়াল করলো তখন সে হাতটা থেকে বাঁচতে সেই যে স্কার্ফটা খুলে খালাম্মাদের মতো শরীরে পেঁচিয়েছিল তা এখনো পেঁচানোই আছে, তাই বোধহয় আরো বেশি গরম লাগছে। রাত্রি যেই না স্কার্ফটা খুলতে যাবে অমনি পাশের মহিলাটি খপ করে রাত্রির হাত ধরে ফেলল। বলল, মাফ করবেন বোন, আমার এহেন আচরণের জন্য। দয়া করে আপনি ওটা খুলবেন না। আলহামদুলিল্লাহ, হয়তো আমি এই একটা মাত্র থাবা আটকানোর ক্ষমতা নিয়ে এসেছি, কিন্তু এরকম আরো অনেক থাবা আপনার আশেপাশেই আছে, শুধু একটু সুযোগের অপেক্ষায়। বিরক্ত লাগলেও রাত্রির আর স্কার্ফটা খুলতে ইচ্ছা হলো না। ছোটবেলা থেকেই রাত্রি ক্রিয়েটিভ জিনিয়াস। ওর সিক্স সেন্স বলছে পাশের মেয়েটা সুন্দরী, শিক্ষিত,
সুশীল এবং কোনো আভিজাত ফ্যামিলির। তবে মেয়েটার এমন অদ্ভুত গেটআপের কারণটা রাত্রি ধরতে পারছে না। হালকা ঝাঁকুনিতে রাত্রি ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো। বুঝতে পারলো বাস থেমেছে। পাশের মহিলাটির দিকে তাকাতে দেখলো উনি নামার প্রস্তুতি নিচ্ছেন। উনি যাওয়ার আগে আবার রাত্রিকে জিজ্ঞেস করলো যে সে সত্যি তাকে ক্ষমা করেছে কিনা। এবার রাত্রির বেশ কৌতূহল হতে লাগলো। ও বলেই ফেললো, আপনি এমনভাবে ক্ষমা চাইছেন, মনে হচ্ছে আপনি কোনো রাষ্ট্রীয় অপরাধ করে ফেলেছেন। রাত্রির কথা শুনে মনে হয় মেয়েটি মুচকি হাসল। নীল চোখ দুটো কেমন ঝলমল করে উঠল। কোনো ভুলই ছোট নয় যদি তা ক্ষমার অযোগ্য হয়, আবার কোনো অপরাধী বড় নয় যদি ক্ষমা চাওয়ার সুযোগ পাওয়া যায়। হতে পারে হাসরের ময়দানে এই অভিযোগ নিয়ে আপনি আমার আর জান্নাতের মধ্যে প্রতিবন্ধক হয়ে গেলেন। তাই ক্ষমা চেয়ে নিলাম, অনুগ্রহ করে আমার প্রতি কোনো অভিযোগ রাখবেন না, কারণ পরবর্তী ক্ষমা চাওয়ার সুযোগ আমি নাও পেতে পারি। হতে পারে এটাই আমার শেষ যাত্রা। এই বলে মহিলাটি সালাম দিয়ে বাস থেকে নেমে গেল। কথা বলার সময় মহিলাটির মুখটা এত কাছে ছিল যে রাত্রির রীতিমতো ঘোর লেগে গিয়েছিল। নীল চোখ দুটো যেন কিসের একটা ইঙ্গিত দিচ্ছিল। হঠাৎ বাসের হর্ন শুনে ঘোর কাটল রাত্রির। হাত ঘড়িটা ইঙ্গিত দিচ্ছে আর 2-3 মিনিট পরে রাত্রির গন্তব্য এসে যাবে। হঠাৎ রাত্রির খেয়াল হলো মহিলাটি তার ব্যাগ রেখে চলে গেছে। চিন্তায় পড়ে গেল সে। দারুণ বেখেয়ালি মেয়ে তো, ব্যবহারে আর চিন্তাধারায় কত অমায়িক আর অ্যাক্টিভ। আবার কি ভুলো মন, ব্যাগটা ফেলে চলে গেছে। এখন ওনাকে কোথায় খুঁজবে রাত্রি, আর ব্যাগটাই বা কিভাবে ফেরত দেবে। এসব ভাবতে ভাবতে রাত্রির গন্তব্য এসে গেল। বাস থেকে নেমে রাত্রি সরাসরি ওয়ার্ডে চলে গেল। ভিজিটিং শেষে যেই না একটু রুমে এসে বসেছে, অমনি শিলা কোত্থেকে ছুটে এসে বলল, কি রে, তুই এখানে বসে আরাম করছিস? আর ওদিকে দেখ কি এক কাণ্ড হয়ে বসে আছে তোর আইডাল। তোর ক্রাশ কিছুক্ষণ আগে অ্যাক্সিডেন্ট করেছে, এমন ভ্যাবলার মতো তাকিয়ে আছিস কেন? চিনতে পারলি না? আরে জামান স্যারের মেয়ে ফিওনা জামানের কথা বলছি। উনি আজ সকালে হসপিটালে আসার সময় রোড অ্যাক্সিডেন্ট করেছেন। রাত্রি অবাক হয়ে তাকিয়ে আছে। যার মতো করে নিজেকে গড়ে তোলার স্বপ্ন দেখেছিল, আজ তারই স্বপ্ন মাঝপথে থমকে গেল। হন্তদন্ত হয়ে রুম থেকে বের হয়ে গেল রাত্রি। শিলাও পেছন পেছন ছুট লাগালো। রাত্রির পাশাপাশি পৌঁছে শিলা আবার বলতে শুরু করলো, জানিস, ম্যামের অ্যাক্সিডেন্ট হবার পর থেকে আমি অবাক হয়েই যাচ্ছি। অ্যাক্সিডেন্টের পর ম্যামের অবস্থা দেখে আমরা কেউ চিনতে পারিনি। পেশেন্টের অবস্থা ক্রমাগত খারাপ হচ্ছিল দেখে এমার্জেন্সিতে নেওয়া হলো, আর তখনই জামান স্যার চিনে ফেললেন। তারপর আরও অবাক হয়েছি জামান স্যারের আজগুবি কথাবার্তা শুনে। জাস্ট কয়েকজন ফিমেল ডক্টর আর নার্স নিয়ে উনি ম্যামের ট্রিটমেন্ট শুরু করলেন। কোনো মেল ডক্টর অ্যালাউ করেননি উনি, বললেন ম্যামের নাকি নিষেধ আছে। উনি এত ফেমাস ডক্টর, আর ম্যামেরও আজই জয়েন করার কথা ছিল। ওনাদের ফ্যামিলি এত এডুকেটেড, তবুও কি এক সেকেলে কথা বলে ঝামেলা লাগিয়েছেন। ম্যামের পোস্টমর্টেম করতে দেবেন না, এটাও নাকি ম্যাম নিষেধ করে গেছেন। শিলা আরও কিছু বলতে যাচ্ছিল, রাত্রি ওকে থামিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, কোন রুম? 303। রাত্রি রুমে ঢুকে দেখলো জামান সাহেব তার ফ্যামিলির সাথে রয়েছে। সবাইকে প্রচণ্ড আহত দেখাচ্ছে। কারো কারো চোখ বেয়ে নিঃশব্দে যন্ত্রণাগুলো বেরিয়ে আসছে, কিন্তু কেউ সেভাবে দুঃখ প্রকাশ করছে না কেন? প্রিয়জন বিয়োগে সচরাচর আমরা যেমন দেখি তেমন করে তো কেউ কাঁদছে না। শিলা তাহলে সত্যি বলেছিল, ম্যাম কাঁদতেও নিষেধ করে গেছে? রাত্রি ছুটে যেয়ে স্যারের পায়ের কাছে বসে বলতে লাগলো, স্যার, আমি একবার ম্যামকে দেখতে চাই, অনলি ফর ফিউ মিনিটস, প্লিজ স্যার, প্লিজ। জামান সাহেব মেয়ের কথা মতো এই পর্যন্ত কোনো পুরুষকেই ডেড বডি দেখার অনুমতি দেননি। নিজের রিলেটিভ থেকে শুরু করে মেয়ের বন্ধুবান্ধব, ছাত্রছাত্রী, শিক্ষক, এমনকি পুলিশকেও তিনি অনেক কষ্টে নিয়ন্ত্রণ করেছেন। তবে এই ছোট্ট মেয়েটার আকুতি বড্ড মায়ায় ফেলে দিয়েছে। জামান সাহেব উঠে যেয়ে দরজা খুলে রাত্রিকে ভিতরে যেতে বললেন। রাত্রির শীত দ্বারা দিয়ে এক শীতল রক্তস্রোত বয়ে গেল। পা মনে হচ্ছে জমে গেছে। এ যে বাঁশের সেই নীল নয়না, বডিটার উপরে সেই এক্সট্রা সাদা কাপড়টা দেওয়া নেই। মুখটা পোশাকের সাথে সেই কালো আবরণ দিয়ে এখনো সেভাবে ঢাকা আছে, যেভাবে সে তাকে বাসে দেখেছিল। তাহলে কি ট্রিটমেন্ট করারও সুযোগ পায়নি?
মৃত্যু এত সহজ, এত কাছে। এক পা দুপা করে এগিয়ে গিয়ে বডিটার একদম কাছে দাঁড়ালো রাত্রি। একবার পিছনে তাকিয়ে সাহস নিয়ে চোখ বন্ধ করে বডিটার মুখের আবরণটা সরিয়ে দিল রাত্রি। চোখ খোলার সাহস হচ্ছে না। শিলা তো বলেছিল ওরা অ্যাক্সিডেন্টের পর ফিওনা ম্যামের অবস্থা দেখে নাকি ম্যামকে চিনতেই পারেনি। তার মানে হয়তো ম্যামের চেহারা বিকৃত হয়ে গিয়েছে। কতদিন এমন হয়েছে যে ডেড বডি নিয়ে ক্লাস করতে যে রাত্রি ভয়ে হাওমাও করে কেঁদে ফেলেছে, কিন্তু কেন জানি আজ খুব ইচ্ছা করছে ম্যামের মুখটা দেখতে। হোক না বিকৃত, তাতে কি, নিশ্চয়ই তাতে মৃত্যুর স্বাদের চিহ্নটা রয়ে গেছে। আর এটাই রাত্রিকে আকর্ষণ করছে। চোখ খোলার পর আরও একবার সেই শীতল রক্তস্রোতের বয়ে যাওয়াটা অনুভব করলো রাত্রি। ম্যামের মুখটা কত শুভ্র লাগছে, ঠোঁটে একটা ছোট্ট মিষ্টি হাসি লেগে আছে। বহু কাঙ্ক্ষিত কিছু হঠাৎ পেয়ে গেলে মানুষ যেভাবে হাসে, এই হাসিটাও ঠিক তেমন। মনে হচ্ছে মুখটার পেছন থেকে আলোর বিচ্ছুরণ হচ্ছে। ম্যামের মুখটা দেখে মনেই হচ্ছে না কিছুক্ষণ আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল, বরং মুখটা সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুদের মতোই স্নিগ্ধ লাগছে দেখতে। রাত্রির হঠাৎ একটা অদ্ভুত ইচ্ছা হলো ম্যামের কপালে একটা চুম্বন করে ফেলল। উফ আহম্মদ, কি হয়েছে তোমার? আদনানের ডাকে স্মৃতি থেকে বাস্তবে ফিরল রাত্রি। ডায়েরিটা বুকে জড়িয়ে স্মৃতিতে ডুবে যাওয়া যেন তার রোজকার অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। এই ডায়েরি, চশমা, কলম আর কুরআনের ছোট্ট কপিটা সহ ফিওনা ম্যামের ব্যাগটা আর ফেরত দেওয়া হয়নি সেদিন। কোনো এক টানে, কোনো এক আকর্ষণে রেখে দিয়েছে নিজের কাছে। এখন এই জিনিসগুলো তারও নিত্যদিনের সঙ্গী। চশমার ফ্রেমটা যদিও ওর মুখের থেকে একটু বড়, তবুও ওটা পড়ে অন্যরকম এক প্রশান্তি পায় রাত্রি। রাত্রি ডায়েরির শেষ লেখাটা বের করে পড়তে শুরু করলো। আমি ফিওনা জামান, আজ থেকে দুনিয়ার সমস্ত মোহ আর পিছুটানকে ছুটি দিয়ে আমার আমাতুল্লাহ হয়ে ওঠার যাত্রা শুরু। আল্লাহ আমায় এত নিয়ামত দিয়েছেন, কোনো অভিযোগ করার ফুরসত রাখেনি। অথচ এই আমি এতদিন তাকেই ভুলে নিজের খেয়াল খুশি মতো চলেছি। আজ থেকে সব নিয়ামতের মধ্যেই আমার সাধারণ হয়ে বাঁচার সংগ্রাম শুরু। অপেক্ষা চূড়ান্ত ফলাফলে, আকাঙ্ক্ষা এক সুন্দর সমাপ্তি। যখন আমার রব আমার প্রতি সন্তুষ্ট, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুসনাল খতিমা। রাত্রিও মনে মনে সেই আকাঙ্ক্ষার পূর্ণতা পাওয়ার প্রার্থনা করে ডায়েরিটা আবার বুকে জড়িয়ে ধরল। এই স্মৃতি কখনো তাকে কাঁদিয়েছে, কখনো হাসিয়েছে, কখনো নিজের ভুলের কথা স্মরণ করিয়ে অনুশোচনায় ফেলেছে, কখনো নিজের হৃদায়তের কথা ভাবিয়ে শুকরিয়া আদায় করিয়েছে। কুরআনের এই ছোট্ট কপিটা যেন এক দৃশ্যমান পরশ পাথর, যা পাল্টে দিয়েছে রাত্রির জীবন, জন্ম দিয়েছে আরও এক আমাতুল্লার, লক্ষ্য স্থির করে দিয়েছে দুনিয়ার ঊর্ধ্বেও এক সুন্দর সমাপ্তিতে, এক সুন্দর শেষ যাত্রায়।